আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি জিআরই রিডিং কম্প্রিহেনশন ভিডিওতে। এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম রিডিং কম্প্রিহেনশন নিয়ে। তো সেই ভিডিওটা আমাদের আমাদের চ্যানেলে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং বন্ধুদেরকে এই ভিডিও দেখার জন্য উৎসাহিত করবেন এবং আপনারাও একসাথে ভিডিওটা দেখবেন। আর আপনাদের আমাদের ভিডিওর ব্যাপারে কোনো মতামত জানার থাকলে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকের রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজটা শুরু করি। আজকের প্যাসেজের নাম হচ্ছে যে ফসিল বোনস অফ হিউজ হার্বিভোরাস ডাইনোসরস নোন। মানে আজকের প্যাসেজটা দেখেই বোঝা যাচ্ছে যে হার্বিভোরাস ডাইনোসরস মানে হচ্ছে যে তৃণভোজী ডাইনোসর, হিউজ তৃণভোজী ডাইনোসর এবং তাদের ফসিল বোন সম্পর্কে এখানে বলা হয়েছে। তো চলুন আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। এখানে প্রশ্নে বলা হয়েছে যে which of the following can be inferred from the passage regarding evidence provided by sauropod teeth? সরোপড হচ্ছে ডাইনোসরের একটা প্রজাতির নাম, সরোপড টিথ। তো সরোপড টিথ দিয়ে আসলে এই প্যাসেজে কি বোঝাতে যাচ্ছে সেটা এখানে মানে সেটা কোশ্চেনে বলা হয়েছে। আসুন আমরা প্যাসেজটা পড়ি। Fossil bones of huge herbivorous dinosaurs known as sauropod were first discovered and studied between 1840 and 1880। মানে এখানে বলা হয়েছে যে ফসিল বোন অফ হিউজ হার্বিভোরাস ডাইনোসরস মানে হার্বিভোরাস ডাইনোসর বা তৃণভোজী ডাইনোসরদের ফসিল বোনটাকে বলা হয় সরোপড, যেটা প্রথম ডিসকভার করা হয়েছিল এবং স্টাডি বা পর্যালোচনা করা হয়েছিল 1840 এবং 1880 সালের দিকে, প্রোভাইডিং দ্য এভিডেন্স ফর গারগেচুয়ান ডাইমেনশনস অফ অ্যাডাল্টস। মানে এই যে ফসিল বোনটা, হার্বিভোরাস ডাইনোসরদের যে ফসিল বোনটা, এটা এভিডেন্ট ছিল গার্গানচুয়ান ডাইমেনশন মানে বিশাল আকৃতির যে ডাইনোসরদের যে আকার বিশাল ছিল, একটা অ্যাডাল্ট ডাইনোসরের আকার আকার যে বিশাল ছিল সেটার প্রমাণ ছিল এই ফসিল বোনগুলো। এই ফসিল বোনগুলো থেকে জানা গিয়েছে যে হার্বিভোরাস ডাইনোসরদের আকার এত বিশাল। দ্য শেপ অফ দ্য সরোপড টিথ সাজেস্টেড হোয়াট দে ইট। আচ্ছা, তাদের যে আকৃতি, দ্য শেপ অফ দ্য সরোপড টিথ মানে তাদের দাঁতের যে আকৃতি, এইটা দিয়ে বোঝা গিয়েছিল যে তারা আসলে কি খায় বা তাদের দাঁতের গঠন সম্পর্কে যারা স্টাডি করেছিল সরোপড, এই সরোপড ডাইনোসর নিয়ে, তো তারা বুঝতে পেরেছিল যে তারা আসলে কি খায়। বাট অ্যাসাইড ফ্রম ট্র্যাকওয়ে or series of fossil footprints which established that sauropods at least occasionally lived in herds। মানে কি, মানে হচ্ছে যে তাদের ট্র্যাকওয়ে আর সিরিজ অফ ফসিল ফুটপ্রিন্ট, তাদের ট্র্যাকওয়ে আর সিরিজ অফ ফসিল ফুটপ্রিন্ট দিয়ে এটাই এস্টাবলিশ করা গিয়েছিল বা এটাই বোঝা গিয়েছিল দে আর অ্যাটলিস্ট অকেশনালি লিভড ইন হার্ড। মানে তারা অন্তত একসাথে একটা পালে থাকতো। ইনহার্ড, ইনহার্ড মানে হচ্ছে এক, মানে যারা পালে থাকে তাদেরকে ইনহার্ড এনিম্যাল বলে। মানে তাদের তাদের যে ট্র্যাকওয়ে অর সিরিজ অফ ফসিলাইজড ফুটপ্রিন্ট, এটার থেকে জানা গিয়েছিল যে তারা হচ্ছে দল বেঁধে থাকতো বা হার্ডে থাকতো। Fossils incorporating direct evidence of other behavior. Fossil incorporating direct evidence of other behavior, such as reproductive behavior, have been almost non-existent। মানে কি বলছে, এইখানে বলছে যে ফসিল ইনকর্পোরেটিং ডিরেক্ট এভিডেন্স অফ আদার বিহেভিয়ার মানে ফসিলের মাধ্যমে
যে আদার যে বিহেভিয়ার গুলা বা আদার্স যে তার যে বিহেভিয়ার বা আচরণ, এটা সাচ এস রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার। মানে সে যে পালে থাকতো এইটা বোঝা গিয়েছিল তার ট্র্যাকওয়ে দেখে, কিন্তু আদার যে বিহেভিয়ার, যেমন তাদের বংশগত এবং প্রজননের বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা কিন্তু অলমোস্ট হ্যাভ বিন অলমোস্ট নন এক্সিস্টেন্ট। মানে তখন পর্যন্ত কোনো মানে কোনো এক্সিস্টেন্স ছিল না, বা তখন পর্যন্ত এটার কোনো প্রমাণ ছিল না যে তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কেমন, বা বা মানে আদার বিহেভিয়ারটা কেমন। এই ফসিলের মাধ্যমে তখনও সেটা জানা যায়নি। বিকজ নো মডার্ন ল্যান্ড এনিম্যাল ইভেন অ্যাপ্রোচ সরোপড সাইজ। মানে তখনকার মানে এখনকার যে মডার্ন এনিমেল গুলা, সেগুলা এত বৃহদাকৃতির সরোপড সাইজ ছিল না। এত বৃহদাকৃতির সরোপড সাইজ ছিল না দেখে তাদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার বা অন্যান্য যে বিহেভিয়ার এ সম্পর্কে জানা যায়। সায়েন্টিস্ট হ্যাভ অলমোস্ট ল্যাকড অফ লিভিং অ্যানালগ to use as a guide to possible sauropod behavior। মানে সায়েন্টিস্টদের কাছে ল্যাকড এ লিভিং অ্যানালগ, মানে লিভিং অ্যানালগ বা তাদের কাছে এই সরোপড এনিমেল গুলার যে যে বিহেভিয়ার বা আচরণ কিরকম হবে সে সম্পর্কে তাদের কোনো লিভিং অ্যানালগ অ্যানালগ ছিল না, বা তাদের কোনো মানে কোনো বৈশিষ্ট্য লেখা থাকে এমন কোনো পান্ডুলিপি ছিল না, যেখান থেকে তারা এই সরোপডের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারে। তো পরের লাইনে বলছে, আনটিল দ্য রিসেন্ট ডিসকভারি অফ ফসিল সরোপড নেস্টিং গ্রাউন্ড। মানে রিসেন্ট ডিসকভারিতে fossilized sauropod nesting ground, scientists were thus uncertain whether sauropod laid egg or gave birth to live young। আচ্ছা, এখানে কি বলছে? রিসেন্ট ডিসকভারিতে ফসিলাইজ সরোপডের নেস্টিং গ্রাউন্ড, এই যে নেস্টিং গ্রাউন্ড সম্পর্কে যে রিসেন্ট ডিসকভারিটা হয়েছে, সেই ডিসকভারিটা হওয়ার আগ পর্যন্ত তারা আনসার্টেইন ছিল যে তারা কি ডিম পাড়ে নাকি ডিরেক্ট গেভ বার্থ, মানে টু লিভ ইয়াং, মানে তারা কি ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়। এইটা সম্পর্কে তারা জানছে। কখন জানছে? যখন তাদের নেস্টিং গ্রাউন্ড মানে কি? নেস্টিং গ্রাউন্ড মানে প্রজনন ক্ষেত্র। তাদের প্রজনন ক্ষেত্রটা যখন তারা খুঁজে পাইছে, তখনই কিন্তু তারা জানছে যে তাদের এই যে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারটা কিরকম, বা তাদের অন্যান্য যে তাদের যে এভিডেন্স অফ আদার বিহেভিয়ার, এখানে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারটা কিরকম সেটা নেস্টিং গ্রাউন্ডের মাধ্যমে সায়েন্টিস্টরা খুঁজে পাইছে। তো এই ছিল প্যাসেজ। এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাই। কোয়েশ্চেন অ্যান্সারে আমরা আগেই দেখেছিলাম যে কোয়েশ্চেনে বলা হয়েছিল যে সরোপড টিথ, এটার মাধ্যমে আসলে প্যাসেজে কি মানে মানে কি বুঝাতে চেয়েছে। তো আমরা একটু দেখি। এই যে এখানে বলা হয়েছে যে এই সরোপড টিথ সাজেস্টেড হোয়াট দে এইট, দ্য শেপ অফ সরোপড টিথ সাজেস্টেড হোয়াট দে এইট। মানে তারা এই শেপের মাধ্যমে আসলে কি খেত সেটা সম্পর্কে জানা যায়। তো প্রথম অপশনটা কি বলা হয়েছে? দ্য টিথ অ্যালাউ ইনফারেন্স টু বি মেড অ্যাবাউট সরোপড সোশ্যাল বিহেভিয়ার। মানে টিথ অ্যালাউ ইনফারেন্সেস টু বি মেড অ্যাবাউট সরোপড সোশ্যাল বিহেভিয়ার, বা সোশ্যাল বিহেভিয়ার সম্পর্কে একটা ইনফারেন্স প্রতিচ্ছবি পাওয়া গেছে তাদের সোশ্যাল বিহেভিয়ারটা কিরকম। টিথ দিয়ে তাদের সোশ্যাল বিহেভিয়ার পাওয়া যায় নাই, সো এটা বাদ। The shape of the teeth indicates that sauropods were herbivorous। হ্যাঁ, এটা বলা যেতে পারে, কেননা এই যে the shape of the teeth suggested what they ate, তারা কি খেত। তারা বেসিক্যালি হার্বিভোরাস ছিল বা তৃণভোজী ছিল, এটা তাদের দাঁত দেখে বোঝা গিয়েছে। সো এটা হতে পারে। The teeth have no resemblance to those of any modern land animals। আচ্ছা, এখানে বলা হয়েছে যে দ্য টিথ হ্যাজ নো রিসেম্বলস টু দোজ, মানে টিথ দেখে আসলে বুঝার উপায় ছিল না, কোনো কিছুই আসলে বোঝা যায়নি, কেননা এটা কোনো মডার্ন ল্যান্ড এনিমেলের সাথে
মিল ছিল না, এই জন্য তাদের টিথ দেখে কিছু বোঝা যায়নি। আসলে এখানে মডার্ন ল্যান্ড এনিমেলের কথা কেন বলছে? এখানে বলছে নো মডার্ন এনিমেল ইভেন অ্যাপ্রোচ সরোপড সাইজ। So uh, lacked scientists lacked a living analog use a guide to possible sauropod behavior. আচ্ছা, সরোপড তাদের মানে মডার্ন ল্যান্ড এনিমেল এর মতো ছিল না দেখে তাদের আসলে বিহেভিয়ারটা বোঝা যায়। মানে তারা কি খেত বা না খেত এ সম্পর্কে আসলে কোনো রিলেশন নাই। এটা দাঁতের সাথে আসলে যে মডার্ন ল্যান্ড এনিমেল এর বিহেভিয়ারটার মানে মডার্ন ল্যান্ড এনিমেলের সাথে আসলে বিহেভিয়ারাল কোনো মানে সিমিলারিটি ছিল না, কিন্তু এটার সাথে দাঁতের কোনো সম্পর্ক নেই। সো দাঁত দাঁত দিয়ে বেসিক্যালি বোঝা গেছে যে হোয়াট দে এইট, মানে কি খেত হার্বিভোরাস ডাইনোসর গুলা, যে কি খেত এটা তাদের দাঁত দেখে বোঝা গেছে। সো এটাও বাদ যাবে। সো কারেক্ট অ্যান্সার হবে দ্য শেপ অফ দ্য টিথ ইন্ডিকেট দ্যাট sauropods were herbivorous. সো এটা হচ্ছে 9 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা এখন পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটাতে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ, আবার ইনফার্ড বা অনুমান করা যায় যে রিগার্ডিং দ্য রিসেন্ট ডিসকভার্ড ফসিলাইজড সরোপড নেস্টিং গ্রাউন্ড। মানে রিসেন্টলি ডিসকভার্ড যে সরোপডদের নেস্টিং গ্রাউন্ড, এই নেস্টিং গ্রাউন্ডটা দিয়ে রিসেন্টলি ডিসকভার্ড যে সরোপড নেস্টিং গ্রাউন্ড এটা দিয়ে আসলে কি বোঝা যায়? তো আমরা একটু দেখি, এটা আসলে এই লাইনটাই বোঝাচ্ছে। ও সরি, এটাকে কি আমরা এই যে এই দুই লাইন, এই এই দুই লাইন। Until the recent discovery of fossilized sauropod nesting ground, scientists were thus uncertain whether sauropod laid eggs or give birth to live young. মানে এখানে এই যে তার আগের লাইনটা দেখি, বিকজ scientists also have lacked of a living analog to guide the such a sauropod behavior। মানে হচ্ছে সায়েন্টিস্টদের কাছে কোনো এভিডেন্স ছিল না যে সরোপড এনিমেল গুলার বিহেভিয়ার কিরকম, কেননা তারা কোনো মডার্ন এনিমেলের সাথে মিলে না বা মডার্ন এনিমেলের আকৃতির সাথে মিলে না। কিন্তু যখন তাদের নেস্টিং গ্রাউন্ড বা প্রজনন ক্ষেত্রটা আবিষ্কৃত হয়েছে, তখন কিন্তু তারা বুঝতে পেরেছে যে তারা কি লেইড এগস বা ডিম পাড়ে নাকি গিভ বার্থ। এর আগ পর্যন্ত, এই যে নেস্টিং গ্রাউন্ড হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু জানতো না তাদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারটা কিরকম। সো আমরা অপশন গুলা দেখি। অপশন এ বলা হয়েছে যে দে আর অ্যামং ফিউ ফসিলস ইনকর্পোরেটিং ডিরেক্ট এভিডেন্স অফ সরোপড বিহেভিয়ার। আচ্ছা, দে আর অ্যামং ফিউ ফসিলস মানে কিছু কিছু ফসিল ইনকর্পোরেটিং ডিরেক্ট এভিডেন্স অফ সরোপড বিহেভিয়ার। আচ্ছা, মানে এটা বলছে যে যে এই কিছু কিছু ফসিল ডাইরেক্ট হচ্ছে এভিডেন্স দিছে যে সরোপডের বিহেভিয়ারটা কেমন, সরোপডের বিহেভিয়ারটা তারা কি ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়। এই বিহেভিয়ারটা বেসিক্যালি জানা গিয়েছিল তাদের এই নেস্টিং গ্রাউন্ডের মাধ্যমে। এখানে একটা জিনিস আমরা আমরা একটু পড়ি, সেটা হচ্ছে যে উম এই যে এখানে বলা হয়েছে ফসিল ইনকর্পোরেটিং ডিরেক্ট এভিডেন্স অফ আদার বিহেভিয়ার সাচ এস রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার হ্যাভ বিন অলমোস্ট নন এক্সিস্টেন্স। মানে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার, এই যে ইনকর্পোরেটিং ডিরেক্ট এভিডেন্স, মানে ডিরেক্ট এভিডেন্স মানে পাওয়া যায় নাই। কখন পাওয়া গেছে ডিরেক্ট এভিডেন্স? কখন পাওয়া গেছে? এই যে যখন হচ্ছে যে তাদের এই যে নেস্টিং গ্রাউন্ড, তাদের যখন প্রজনন ক্ষেত্রটা আবিষ্কৃত হয়েছে, তখন কিন্তু তাদের
যে তাদের যে এই যে এভিডেন্স অফ সরোপড বিহেভিয়ারটা কিরকম, তারা ডিম দেয় না বাচ্চা দেয়, যে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার। সরোপড বিহেভিয়ার বলতে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার বোঝানো হয়েছে এই প্যাসেজে। তো কিরকম সেটা সম্পর্কে জানা যায়, সো এটাকে আমরা ঠিক বলে ধরে নিতে পারি। তারপরের অপশনটা বলেছে দে কনফার্ম দ্য এভিডেন্স প্রোভাইডেড বাই ট্র্যাকওয়েজ অ্যাবাউট সরোপড বিহেভিয়ার। মানে এটা বোঝাতে চাচ্ছে যে দে কনফার্ম দ্য এভিডেন্স প্রোভাইডেড বাই দ্য ট্র্যাকওয়ে, মানে ট্র্যাকওয়ের মাধ্যমে আসলে সরোপডের বিহেভিয়ারটা জানা যায়। তো আমরা লাইনটা পড়ি, এখানে কি বলছে আসলে ট্র্যাকওয়ে সম্পর্কে কি বলছে। ট্র্যাকওয়ে সম্পর্কে বলছে যে বাট aside from trackway or series of fossilized footprint which established that sauropods at least occasionally lived in Earth। আসলে ট্র্যাকওয়ে দিয়ে সরোপডের বিহেভিয়ারটা বোঝা যায় না, ট্র্যাকওয়ে দিয়ে বোঝা যায় যে তারা যে হার্ড বা একসাথে পালে থাকতো বা একসাথে দল বেঁধে থাকতো, সেইটা সম্পর্কে জানা যায় এই ট্র্যাকওয়ে দিয়ে। সো এটা আমরা বাদ দিতে পারি, সো বি নাম্বার অপশনটা বাদ দিতে পারি। এটা তাদের নেস্টিং গ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু ইনফার্ট করে না বা ধারণা করে না, সো এই অপশনটাকেও আমরা বাদ দিতে পারি। এখানে ফাইনাল যে অপশনটা আছে, ফাইনাল অপশনটাতে বলা হয়েছে they have forced a re-evaluation of theories regarding the nature of sauropod behavior। মানে কি, সেটা হচ্ছে যে রি-ইভ্যালুয়েশন অফ থিওরিজ, মানে তারা হচ্ছে এই সরোপডের যে নেস্টিং গ্রাউন্ড পাওয়ার মাধ্যমে তাদের যে আগে যে থিওরি ছিল এটাকে আবার রিএভ্যালুয়েট করছে, বা আবার এই সম্পর্কে নতুন তত্ত্ব বা নতুন থিওরি, মানে নতুন থিওরির মূল্যায়ন করেছে। তো এটা কি আসলে করা হয়েছিল? আমরা একটু প্যাসেজে প্যাসেজে বলেছে যে আনটিল দ্য রিসেন্ট ডিসকভারি of the fossilized sauropod nesting ground, scientists were thus uncertain। আচ্ছা, এখানে কিন্তু আহ, এখানে কিন্তু নতুন কোনো থিওরির কথা বলা হয়, এটা হচ্ছে নতুন, এই জিনিসটা হচ্ছে একবারে রিসেন্ট ডিসকভারি। এটা কোনো মানে থিওরি, রিভলিউশন অফ থিওরি ছিল না, এটা ছিল রিসেন্ট ডিসকভারির কারণেই বেসিক্যালি রিসেন্ট ডিসকভারির কারণেই বোঝা গিয়েছিল যে সরোপডের যে আমাদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারটা সেটা সম্পর্কে, এই যে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারটা সম্পর্কে জানা গিয়েছিল। আর এখানে কোনো থিওরি দেওয়া হয়নি বা রিভ্যালুয়েট করা হয়নি সরোপড বিহেভিয়ার নিয়ে। এখানে জাস্ট বলা হয়েছে যে ট্র্যাকওয়ে বা ফসিলাইজড ফুটস্টেপের মাধ্যমে সরোপড যে হার্ডে থাকে এটা জানা গেছে। আর আরেকটা জিনিস, নেস্টিং গ্রাউন্ডের মাধ্যমে জানা গেছে যে তারা বেসিক্যালি ডিম পাড়ে নাকি বাচ্চা জন্ম নেয়। তারা তো আমরা এখন সবাই জানি যে তারা হচ্ছে আহ তারা ডিম পাড়ে না বাচ্চা জন্ম দেয়, এটা হচ্ছে নেস্টিং গ্রাউন্ডের মাধ্যমে জানা গিয়েছে। তারা ডিরেক্ট হচ্ছে কি করে সেটা আসলে নেস্টিং গ্রাউন্ডের মাধ্যমে জানা যায়। সো এই অপশনটার মধ্যে আমরা বি আর সি কে ক্রস দিতে পারি, অপশনটা হবে কারেক্ট অ্যান্সার হবে এ। সো এটাই ছিল আজকে আমাদের এই প্যাসেজ, রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ ও তার সলিউশন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনাদের কিছুটা উপকারে আসলে দয়া করে লাইক দিবেন। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে বা আপনার কোনো সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুদের সাথে একসাথে আলোচনা করতে চান তাহলে সবার মাঝখানে শেয়ার করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।